প্রাক্তন এনএসজি কর্তা আপনাকেও স্বাগত জানাই দীপাঞ্জন দা, এবং আপনাকে দিয়ে আমি শুরু করি সকালটা। দীপাঞ্জন দা, কি মনে হয় এই 1 কোটি মানুষ বা তার থেকে বেশি মানুষ তারা যারা আসতে চাইছেন ভারতে, এই মুহূর্তে তারা ভারতে আসলে কি পরিস্থিতি হতে পারে, এবং এই বিষয়টাকে কাজে লাগিয়ে ভারতেও অনুপ্রবেশের আকারে কোনো জঙ্গি ঢুকে যাবে না, কোনো সন্ত্রাসবাদী ঢুকে যাবে না, কারণ জেল থেকে যেভাবে তারা বেরিয়ে আসছে, জেল থেকে যেভাবে তাদের মুক্তি দেওয়া হচ্ছে, কি বলবেন, কি পরিস্থিতি হতে পারে? আমরা সবাই কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছি। শেষ অংশটা আমি ওটা দিয়ে শুরু করছি। এরকম ভাবে জেল ভেঙে বন্দি মানে বেসিক্যালি এরা সন্ত্রাসবাদী মৌলবাদী লোকজন, যাদের শেখ হাসিনা বা যাদের সরকার ওই সময় আওয়ামী লীগ সরকার যাদের অ্যারেস্ট করেছিল বা জেলে পাঠিয়েছিল। দেখো, এই যে সো কল্ড বাংলার বসন্ত বলে যে কিছু লোকজন লাফালাফি করছে, এটাকে আমি শুরু থেকে বলে এসেছিলাম যে এটা তালিবানের পুনরুত্থান, তালিবানের বঙ্গ সংস্করণ। এবং এর পরপর যদি তুমি দেখো, আমি খুব ফাস্ট বলছি যে মানুষকে হত্যা করে তারপর তাদের ল্যাম্পপোস্ট থেকে লটকিয়ে দেওয়া, ঝুলিয়ে দেওয়া, মূর্তি ভেঙে দেওয়া, এই প্রেসিডেন্ট বা এই গণভবন বা সুধা ভবনে যে ভাঙচুর, যেরকম লুটপাট, এগুলো তুমি প্রত্যেক কটা জিনিস কিন্তু তুমি আফগানিস্তানে দেখেছো তালিবানদের। একটাই জিনিস এখনো বাকি রয়েছে এবং আমার আশঙ্কা সেটাও বোধহয় খুব তাড়াতাড়ি আমরা বাংলাদেশে দেখতে পাবো, সেটা হচ্ছে শিরশ্ছেদ বা বিহেড করার ব্যাপার। এবার এই যে জেল ভেঙে বন্দীদের মুক্তি করা, এটাও আমরা তালিবানের পুনরুত্থানের সময় দেখেছি। তো সেম জিনিস আবার এটা কিন্তু বাংলাদেশে হচ্ছে। এবার প্রথম প্রশ্ন যেটা, যে এই যে একটা শরণার্থীদের যদি ঢল আসে, তার কি রিপারকেশন বা ইম্প্যাক্ট হতে পারে আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে। দেখো, এই যদি যেটা শুনছি এটা অত্যন্ত ভয়াবহ। যদি 1 কোটি বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ, 95% সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু জনগোষ্ঠীর মানুষ, এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে আর্থসামাজিক পরিস্থিতিটাকে একদম সাংঘাতিকভাবে গড়িয়ে। কারণ যা এমনিতেই পশ্চিমবঙ্গের যা এখন অর্থনৈতিক অবস্থা, এমনিতে তলানিতে চলে গেছে, সেখানে যদি হঠাৎ করে 1 কোটি মানুষ, আমি ধরে নিলাম তার মধ্যে আসাম ত্রিপুরাতে হয়তো 10-12 লাখ মানুষ গেল, কিন্তু যেটা আমরা দেখেছি যে অধিকাংশই কিন্তু পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করবে, যদি সেটা তো ভারত সরকারের সিদ্ধান্ত, যদি পশ্চিমবঙ্গে ঢোকে শরণার্থীদের যদি অ্যালাউ করা হয়, কারণ পশ্চিমবঙ্গ থ্রু দিয়ে তারা রুটি রোজগারের জন্য সারা ভারতে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। আর আর্থসামাজিক পরিস্থিতি যেটা, সেটা ছাড়াও আমার যেটা, সেটা নিয়ে সমাজবিজ্ঞানীরা বলতে পারবেন আরো ভালো, অর্থনীতিবিদরা আরো ভালো বলতে পারবেন। আমার যেটা কনসার্ন সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। বেশ দীপাঞ্জন দা, এই জায়গা থেকে আবারও আপনার কাছে আসবো। নিশ্চয়ই আমরা সবাই প্রত্যেকেই বুঝতে পারছি সচেতন নাগরিক হিসাবে যে আমাদের এই মুহূর্তে কি আশঙ্কা হওয়া উচিত এবং কি আশঙ্কা হচ্ছে। এই জায়গা থেকে আমি ইন্দ্রজিতের কাছে একটু যাওয়ার চেষ্টা করি। ইন্দ্রজিৎ, তুমিও বাংলার মানুষ, তুমি একজন যুবক, তুমিও চাও কর্মসংস্থান ঠিক হোক, তুমিও চাও স্বাভাবিকভাবে থাকতে, কিন্তু এই পরিস্থিতি বাংলাদেশের, সেখানকার জেল ভেঙে সন্ত্রাসবাদীরা বেরিয়ে আসছে, জঙ্গিরা বেরিয়ে আসছে, অপরাধীরা বেরিয়ে আসছে, কি মনে হয় এর প্রভাব পড়তে পারে বাংলায়? না, প্রভাব তো পড়তেই পারে। শুনতো আমি একটু অন্যভাবে শুরু করব। আমার বাবার বয়স 80, আমার মায়ের বয়স 70। তারা দুজনেই বাংলাদেশে জন্মেছে। আমার বাবা এই রকম একটি শরণার্থী হয়ে এই ভারতবর্ষে এসেছে এক কাপড়। আমি আজকে আসার আগে আমি আমার বাবার সাথে কথা বলে এসেছি। আমার বাবা বলেছিলেন যে খাট বিছানায় শুতাম, আমাদের বেশ ভালোই পরিস্থিতি ছিল, এক রাতের মধ্যে পুরো সব কিছুকে ছেড়ে দিয়ে আমাদের আসতে হয়েছে, এবং আমাদের ঠিকানা কোথায় ছিল? শিয়ালদা স্টেশন। এবং শিয়ালদা স্টেশনে পিঠে একটা স্ট্যাম্প মেরে দিয়েছে শরণার্থী। তারপরে আমরা খাবার পেতাম। লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর মানুষের লাইন, খাবার সবাই পাবে সেটাও ঠিক ছিল না। আমার তখন আশঙ্কা হলো যে আগামী দিনগুলোতে কি অবস্থা হতে যায় যদি সেই রকম পরিস্থিতি হয়। জানি না, সেই সময়ের জনসংখ্যা, সেই সময়ের পরিস্থিতি, মানে সেই কথাগুলো শুনলে শিহরিত হয়ে উঠছি। এবং আমার বাবা তার দেশকে মা বলে, তার মাতৃভূমি, জন্মভূমি,
আর সেইখানে আজকে বিপদে, তাকে কিন্তু যেতে গেলে একটা পাসপোর্ট চাই, তাকে ভিসা চাই, কাটা তার চাই, যেতে পারে না, তার সামনে দাঁড়াতে পারে না। আসলে এই ভয়াবহতা হয়তো আমরা এখানে দাঁড়িয়ে অনেক রকম করে কথা বলতে পারবো, আমরা স্টুডিওতে দাঁড়িয়ে আলোচনা করতে পারবো, কিন্তু বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানকার মানুষগুলো কিন্তু হয়তো সেই রিয়েলাইজ করছে। কারণ কালকেও বিভিন্ন বর্ডারে, আপনাদের চ্যানেলেই আমি দেখে নিয়েছি যে জলপাইগুড়ির মানিকগঞ্জে প্রায় 1200 মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং সব থেকে ইন্দ্রজিৎ খুব ইন্টারেস্টিং জিনিস, তাদের যে আলোচনা ভিডিওর মধ্যে আমরা যে শব্দগুলো শুনতে পাচ্ছি, কথাগুলো শুনতে পাচ্ছি, হয়তো আমরা টেলিভিশনে সেই কথাগুলো বলতে পারবো না, কতটা আর্তনাদ, কতটা যন্ত্রণা, কতটা কষ্টের। মানে আমরা 71 দেখিনি, আমরা তার আগের পরিস্থিতি দেখিনি, আমরা দেশভাগ দেখিনি, কিন্তু এই মুহূর্তে 2024-এ আমরা যেটা দেখছি আমাদের কান ধরে শিখিয়ে দিচ্ছে যে আমাদের কোন জায়গাটা আগলে রাখতে হয়, কোন জায়গাটা সব থেকে নিজের কাছে রাখতে হয়, না হলে কিন্তু সব শেষ। একদম। এবং আরেকটা কথা বলে রাখি, আমার পিসি, নিজের পিসি এখনো বাংলাদেশে থাকে, আমার মাসি এখনো বাংলাদেশে থাকে। বাবা 3-4 দিন ধরে 5 দিন ধরে ইন্টারনেট বন্ধ ছিল, যোগাযোগ করতে পারিনি। গতকাল ভিডিও কলে দেখে মানে দুজনেই কাঁদছে এবং তারা বলছে যে আমি জানি না যে আমরা, মানে তারা একটু গ্রামের দিকেই থাকে, আমার দিদিরা থাকে হচ্ছে ঢাকায়, তাদের অতটা প্রভাব পড়েনি, মানে যেভাবে আক্রমণ যেটা বলছেন, কিন্তু যে গ্রামের দিকে বলছে কাঁদছে, বলছে আমি নিজে জানি না যে আমার পরিস্থিতি কি হতে পারে। মানে এগুলো কিন্তু কোনো রাজনৈতিক দলের কথা নয় বা কোনো কিছু নয়, একেবারে ব্যক্তিগত একেবারে অনুভূতির কথা আমি তুলে ধরছি। সন্তু, যে জায়গাগুলোকে তুলে ধরা হচ্ছে, তারা বলছে আমি কি করব, আমার বাড়ি ঘর এগুলোকে আমি সেই 70 সালের মতো 71 সালের মতো অবস্থা হবে, আমি কিছু বলতে পারছি না। মানে এরকম তাদের কথোপকথন, মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে সত্যি একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সন্তু, যেটা আগামী ভবিষ্যতে কি হবে আমার মনে হয় সবাই মিলে ভগবানের কাছেই প্রার্থনা করা উচিত যাতে এইরকম পরিস্থিতি না হয়, যাতে সত্যি শান্ত হয়ে উঠুক। যে যখন মানে যা পরিস্থিতি, যা দরকার হয়, আমার মনে হয় নাগরিক হিসেবে সবাই মিলে সচেতন মানুষ হিসেবে করা উচিত, এটাই হয়তো ভগবানের। একদমই তাই। এটা যেমন আলোচনা উঠে আসছে, আমি একটু অরিন্দম বাবুর কাছ থেকে এটা জানবার চেষ্টা করবো। এই যে আন্দোলন দিয়ে শুরু হলো, আন্দোলন বলুন, বিপ্লব বলুন, প্রতিবাদ বলুন, কিন্তু কোথাও গিয়ে এইরকম হিংসাত্মক ছবি সেটা নজরে আসছে। এর নেপথ্যে কি কারণ, কেন, কি জন্য, তা নিয়ে বহুবার আমরা আলোচনা করেছি এই স্টুডিও থেকে, বিভিন্ন সময় আলোচনা হয়েছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার এফেক্ট পার্শ্ববর্তী যেই সকল রাষ্ট্রগুলো রয়েছে তার উপরে তো নিঃসন্দেহে পড়তে চলেছে। তাহলে সেটা প্রতিহত করা কিভাবে সম্ভব? দেখুন, প্রথম কথা হচ্ছে যে নির্মম সত্যকে লুকিয়ে কোনো দেশকে অভিশাপ মুক্ত করা যায় না, প্রথম এক কথা। আর সেকেন্ড হচ্ছে সৃষ্টি ও ধ্বংস যেমন একসাথে হয় না। আরেকটা লাস্ট বলছি, যা ঘটনা আমরা একের পর এক দেখছি, পশুরা কিন্তু জঙ্গলেই মানায়, রাজপথে নয়, সভ্য জগতে নয়। ইতিহাস বলে সত্যের জয় হয়। কেন আজকে এই কথা বলছি? আপনারা দেখবেন 1971-এ যে স্লোগানটা হয়েছিল সেটা বলছে জয় বাংলা, আর এবার যে স্লোগানটা হচ্ছে সেই স্লোগানটা হচ্ছে গিয়ে, আপনারা দেখুন যে বলেছে সেটা আমি আর বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের আশ্চর্য লাগছে এই কথাটা দেখে। আমরা অবাক হলাম যে আপনারা যদি একটু খোঁজ দেন যে মার্কিনের থেকে যে একজন রাষ্ট্রকে কোনো একজন যে এসেছিল 5 তারিখ, আপনার ধারাবাহিকটা দেখুন কীভাবে আমেরিকা অ্যান্ড পাকিস্তান কিছুটা দূর থেকে চায়নার একটা দিস ইজ নাথিং বাট দ্য গ্রেট অর্গানাইজড কনস্পিরেসি। সেই কনস্পিরেসিটা কি? সেটা হচ্ছে কি, মার্টিন দ্বীপটা নেওয়ার কথা ছিল, সেটা যখন রিফিউজ করেছে তারপরে কিন্তু সিনারিটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে যে আলোচনাটা করছে, যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে তার জন্য হচ্ছে যারা দায়ী তারা আপনারা জানেন, আমরাও জানেন, কিন্তু ইন্ডিয়াকে যে আপনারা যে কথাটা বলছেন যে আমরা শঙ্কিত, অত সহজে হবে না, কারণ ইন্ডিয়া কিন্তু সেই জায়গাটা এখন নেই। সম্প্রতি গত মাসে যে রাশিয়ার কাছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, দেখুন কত সুন্দর একটা ইন্টেলিজেন্স কালেক্ট করেছিল যে আমেরিকা যখন কনস্পিরেসি করছে এবং মার্টিন ল্যান্ডে যখন একটা দ্বীপ তৈরি করছে, সেটা হচ্ছে জাগাম, সেখানে একটা দ্বীপ তৈরি করতে চেয়েছিল, রিফিউজ করেছিলেন হচ্ছে মিসেস হাসিনা, যে আমার এখানে উপনিবেশকে আমরা করতে দেবো না। কিন্তু আমি এখন আপনাদের বলছি, নিশ্চয়ই একটা তো প্রেশার আছেই। আপনি জানেন যে বিএসএফের থেকে সমস্ত শুরু করে এবং সমগ্র ভারতবাসী এবং পশ্চিমবঙ্গ থেকেও যে আজকে বার্তা দিয়েছে, আমরা কিন্তু এটা নিশ্চয়ই জয়ী হব। কিন্তু আমাদের ভারতবাসী এবং পশ্চিমবঙ্গের অধিবাসীকে কিন্তু আজকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে, এবং যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু উই শুড গেট টু ফিল দ্য কনসিকুয়েন্সেস। কিন্তু আমার মনে হচ্ছে আপনারা যে কথাগুলো বলছেন, অনেকে যে কথা বলছে ভয়ঙ্কর পরিস্থিতি, ইন্ডিয়া কিন্তু এখন সেই পরিস্থিতিতে নেই এবং আমরা অবশ্যই ওভারকাম করব পরবর্তীকালে। আপনাকে বেশ, শতরূপাদি কি মনে হয়, সত্যি আমাদের হয়তো এতটা আশঙ্কা করার কোনো জায়গা নেই, কিন্তু এই কতগুলো ছবি আমাদের আশঙ্কা করার
জায়গা তৈরি করে দিচ্ছে। আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি খুঁটি দাঁড়িয়ে আছে, কাঁটাতার নেই। অনেক জায়গায় এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি কয়েকশো কিলোমিটার, তথ্য আমি দিয়ে বলছি না, প্রায় 9000 বা এই কাছাকাছি কয়েকশো কিলোমিটার, কিন্তু জায়গায় কোনো কাঁটাতার নেই।